উইলিয়াম শেক্সপিয়ার তার একটা বিখ্যাত কোটেশন আছে, তা হচ্ছে যে all the world's a stage and all the men and women are merely players। এর বাংলায় যদি ভাবানুবাদ করা হয় এর অর্থ হচ্ছে যে পৃথিবীটা হচ্ছে একটা স্টেজ, বা বাংলা যাকে বলে রঙ্গমঞ্চ, মানে নাটক করা হয় যেখানে, এবং সব সব পুরুষ এবং মহিলারা, মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স, তারা হচ্ছে শুধুমাত্র অভিনেতা। এক একটা চরিত্র নিয়ে তারা স্টেজে থাকে, একটা সময় তারা নেমে যায়, নতুন চরিত্র আসে। খুবই সহজ একটা কথা, বাট হাইলি ফিলোসফিক্যাল। অনেকগুলো সেন্স এটাকে কাজে লাগানো যায়। এটাকে জন্ম মৃত্যু সেন্সে কাজে লাগানো যায়, যে আমরা জন্ম নিয়েছি। উনি এইভাবেই কাজে লাগিয়েছিলেন যে প্রথমে তাকে একটা বাচ্চার চরিত্র ধারণ করে, যে নার্সের পোশাক আশাক নষ্ট করে দেয়, মানে টয়লেট করে দেয়। তারপরে কি হয়, তারপরে সে একটা স্কুলের স্টুডেন্টের চরিত্র ধারণ করে, এরপরে যুবক হয়, এরকমভাবে বুঝিয়েছিলেন। আমি যদি একটু অন্যভাবে বলি, যে পৃথিবীটা যদি রঙ্গমঞ্চ হয় এবং আমরা সবাই যদি প্লেয়ার হয়ে থাকি, তো প্রকৃতি আমাদেরকে দিয়ে কিছু চরিত্র অভিনয় করে নিচ্ছে। একজন মেয়ে যে নারীর শরীরের মধ্যে আছে, সে নারীর চরিত্র অভিনয় করে যাচ্ছে, পারফর্ম করে যাচ্ছে, সুন্দর করে পারফর্ম করছে, তার শরীর তাকে পারফর্ম করতে সাহায্য করছে, সে বড় হচ্ছে, বিয়ে করছে, বাচ্চা হচ্ছে, ঠিক একজন নারীর যা করা উচিত। একজন পুরুষও তার মতো করে পারফর্ম করছে, বাট এটা ন্যাচারাল পারফরম্যান্স। কিন্তু আমি যদি আমার মতো করে একটু পারফর্ম করতে চাই, বা আমি যদি বলি যে আসলে আমরা আমাদের ইচ্ছা মতো কী পারফর্ম করলাম, তাহলে ব্যাপারটা কেমন হয়? আমাদের জীবনে আমরা বেশিরভাগই এই জীবনটা কাটাই দর্শকের চরিত্রে, ছোট ছোট স্বপ্ন নিয়ে, ছোট ছোট আনন্দ নিয়ে। আমাদের আনন্দের সীমানাটা খুব ছোট, আমরা অল্পতেই আনন্দ পেয়ে যাই। কেউ বার্থডে গিফট করলো, একেবারে আনন্দে আটখানা হয়ে গেছি। একটা মানে কেরানির চাকরি পেয়েছি, জীবনের স্বপ্ন সফল হয়ে গেছে। বিয়ে করেছি, দ্যাটস এ লট টু মি। খুশিতে চোখে পানি চলে আসছে। ভেরি স্মল ড্রিম। এবং আমরা এই আমাদের জীবনের এই তথাকথিত চরিত্রগুলোতে অভিনয় করতে করতে যখন বোর হয়ে যাই, একটু একঘেয়েমি চলে আসে, তখন আমরা অন্যদের পারফরমেন্স দেখি, তাদের পারফরমেন্স নিয়ে কথা বলি, কখনো সমালোচনা করি, কখনো হাতে তালি দেই। এখন আমি যদি বলি যে আমি কখন পারফর্ম করলাম, আমার জীবনের যদি একটা অর্থ আমি দাঁড়া করাতে চাই, যে আমি ছিলাম, আমি চলে যাচ্ছি, তো কি করলাম? আমি কি আমার মতো করে কিছু করেছি? শিশু হয়ে জন্ম নিয়েছিলাম, শরীরটা বেড়ে উঠেছে, চুল হচ্ছে, দাড়ি মোছ হচ্ছে, ন্যাচারাল অ্যাক্টিং, প্রকৃতি আমাকে অভিনয় করিয়ে নিচ্ছে। বাট আমি আমার মতো করে কি কোনো অভিনয় করেছি কিনা? ধরা যাক একজন মিউজিক লাভার, প্রচুর গান শোনে, রাতে তার গান না শুনলে ঘুমই আসে না, হাজার হাজার গান শুনেছে, অসংখ্য শিল্পীর সে ভক্ত। আমি মেটালিকার ভক্ত, আমি আয়ুব বচ্চর ভক্ত, আমি লতা মঙ্গেশকরের ভক্ত, উদিত নারায়ণের ভক্ত, প্রচুর ভক্ত। বাট উনি নিজে কি কোনো দিন একটা গান সৃষ্টি করেছে কিনা, নিজে একটা পারফর্ম করলো কিনা? স্টেজে একজন শিল্পী গান করে, হাজার হাজার মানুষ তালি দেয়, লাফায়। উনি পারফর্ম করলো, আমি তালি দিলাম, আমার সিগনিফিক্যান্স কি? যদি ইতিহাসের কথা বলি, অনেক ইতিহাসের নায়ক আছে, রাজনৈতিক নায়ক অথবা অনেক যোদ্ধা আছে, ইতিহাস পাল্টে দিয়েছে। আমরা তাদের চরিত্র নিয়ে গবেষণা করি, কথা বলি, প্রশংসা করি, তাদের নায়ক উপাধি দেই। আমার সার্থকতাটা কি? একজন পারফর্মার, সে লিজেন্ড হয়ে থাকে, সে যে পারফরমেন্সই করুক না কেন। কিন্তু সাকিব আল হাসান সেঞ্চুরি করলে গ্যালারিতে বসে থাকা দর্শকদের সিগনিফিক্যান্স কি?
দিস ইজ মাই কোয়েশ্চেন। আমার মনে হয় যে আমাদের প্রত্যেকের আমাদের জীবনের একটা সিগনিফিক্যান্স খুঁজে বের করা দরকার, এবং সেটা যেন গোয়ারের মতো না হয় যে করতে হয় একটা করে দিলাম, বলে দিলাম, মনের মতো একটা বুস্ট করে নিলাম যে আমি সারাদিন ঘুমাই, দিস ইজ দ্য সিগনিফিক্যান্স অফ মাই লাইফ, ভেরি সিগনিফিক্যান্ট লাইফ, আমি 10 ঘন্টা ঘুমাতে পারি। দিস ইজ নট ইট। আমার কথা হচ্ছে প্রত্যেক মানুষের মধ্যে হিউজ অ্যাবিলিটি আছে। তোমাকে একটা বাজারে পাঠানো হয়েছে 10,000 টাকা নিয়ে, তুমি কোনো কিছু কেনাকাটা না করে চলে আসছো, ওই টাকাটা সম্পূর্ণ তোমার অনেক প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করার ছিল, কেনো নাই, টাকা দিয়ে কাউকে সাহায্যও করো নাই, কিছুই করো নাই, ব্যবহারই করো নাই, এটা কি ভালো হলো? প্রত্যেক মানুষের মধ্যে হিউজ অ্যাবিলিটি আছে, ক্যাপাবিলিটি আছে, আমার মধ্যেও আছে, তোমার মধ্যে আছে। আমরা শুধু অন্যের পারফরমেন্স দেখে হাততালি দিয়ে গেলাম। এটা শুধু সাংস্কৃতিক ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে। আমার প্রশ্ন হচ্ছে আমি কি করেছি, তুমি কি করেছো? আমরা কি শুধু অন্যের পারফরমেন্স দেখেই আমাদের সার্থকতা খুঁজে পাবো যে না আমার সময়টা ভালো কাটছে, তাহলে ঘুমায় পড়ি? একটা নাটক দেখলাম, স্টার জলসা দেখলাম, পারফরমেন্স দেখলাম, ঘুমায় পড়লাম। ধরো যাক একজন রাজনৈতিক নেতা খুব রাজনীতি করে, আমাদের দেশের নেতা কি মানে যার যত লোক আছে সেই নেতা, এইটা আসলে পলিটিক্যাল লিডার না। পলিটিক্যাল লিডার মানে হচ্ছে তার অনেক বড় স্বপ্ন থাকবে, চিন্তা ভাবনা থাকবে, একটা লিড করবে, নেতা, সে পথ দেখাবে, এটা স্পেশাল কেস। আমাদের দেশে একটু অন্যরকম হয়ে গেছে আর কি। একজন লিডার সাধারণত চায় তার অনেক ফলোয়ার থাকুক, অনেক সাপোর্টার থাকুক, অনেক ভোটার থাকুক। উনি কিন্তু চায় না, সাধারণত চায় না যে আর কেউ এখান থেকে লিডারশিপ নিয়ে বের হয়ে আসুক, কারণ সে চায় তাকে পূজা করা হোক, তাকে সম্মান জানানো হোক। নতুন কেউ আসলে তার তো কম্পিটিটর তৈরি হয়ে গেল। যদি অরিজিৎ সিংয়ের মতো সবাই গাইতে পারত, তাহলে অরিজিৎ সিংয়ের কনসার্টে লোকজন কম হতো, অরিজিৎ সিংয়ের জন্য সেটা ভালো হতো না। যদি সকল মানুষ স্বাস্থ্যবিধি মানত, তাহলে ডাক্তারের চেম্বারে রোগী হতো না, ডাক্তার মনে মনে নাখোশ হতো। তো আমাদের পারফরমেন্স করতে গিয়ে আমরা প্রথম বাধাটা হচ্ছে আমরা ভাবি যে এটা আমার জন্য না। এটা খুব একটা সাধারণ কথা। এলিট শ্রেণী যারা নিজেদেরকে এলিট বলে উপস্থাপন করেছে, তারা খুব সুন্দর করে একটা জিনিস মানুষকে বুঝিয়েছে, এটা আমার জন্য, তুমি শুধু দেখবা, তুমি উপভোগ করবা আর টাকা দিবা, তুমি আমার ভক্ত হবা, আমি নেতা বা আমি সামনে থাকবো, তোমার সকল পূজা, তোমার সকল প্রশংসা এটা আমার জন্য, তোমার হচ্ছে ভক্ত, তুমি ভক্ত। আজ পর্যন্ত কেউ দেখেছে যে কোনো গুরু বা কোনো সাধু তার শিষ্যকে তার পর্যায়ে নিয়ে গেছে? নেয় না। ইন্ডিয়ান অনেক সাধু আমি দেখি, যারা ইন্ডিয়ান মানুষ ভক্তিতে, যাজ্ঞী ভাসুদেব একজন আছেন, সাধগুরু নামে পরিচিত, ওনার দেশের ভক্তদের, উনি অত্যন্ত জ্ঞানী মানুষ, আমি নিজেই তার কাছ থেকে অনেক কিছু পেয়েছি। কিন্তু ওনার দেশের যারা ভক্ত তার সঙ্গে দেখা করার একটা বিশাল ব্যাপার। কিন্তু উনি নিজে উইল স্মিথের বাড়ি যে আপ্যায়ন গ্রহণ করে, উনি মুকেশ আম্বানি আর অনিল আম্বানির বিয়েতে যায় বা সেখানে অনুষ্ঠানে যায়, ওনার প্রোগ্রামে বড় বড় শিল্পীদের নিয়ে আসে অনেক বাইরের দেশ থেকে। এখন আমি যদি বলি যে আমার অনেক টাকা পয়সা থাকলে বা আমার অনেক ধন সম্পদ থাকলে বা আমি নিজে যদি ভালো পারফর্মার হতাম, তাহলে তার সঙ্গে দেখা করাটা আমার জন্য সহজ হয়ে যেত, তাই না? হিসাবটা তাই তো। একজন ব্যবসায়ী, তার সঙ্গে দেখা করাটা খুবই সহজ, কিন্তু একজন অত্যন্ত ভক্ত, তার জন্য নিবেদিত প্রাণ, তার সঙ্গে সে দেখা করবে না বা অত সময় তার নেই। এটা সব জায়গায় সত্য, তার জন্য না, সবখানে এটা সত্য। সবাই চায় যে আমার ভক্ত থাকুক এবং তাদেরকে নিয়েই আমি বেঁচে থাকি, তারাই আমার শক্তি, তারাই আমাকে বড় করেছে। সো আমি চাই না যে ওরা ভক্ত থেকে উঠে উপর লেভেলে চলে আসুক, তাহলে আমার সমস্যা আছে। আর আমরা সেটা বিশ্বাস করেছি, আমরা ভক্তি করেই যাচ্ছি, অন্যকে হাততালি দিয়েই যাচ্ছি, প্রশংসা করেই যাচ্ছি। আমি নিজেই যে একটা বিশাল খনি, আমার মধ্যেও যে স্রষ্টা অসম্ভব ক্ষমতা দিয়েছে, এই আত্মবিশ্বাসটি আমাদের নেই। আর না থাকার পিছনে এই ধরনের ট্যাগ যা আমাদের কাছে লাগিয়েছে যে এগুলো তোমাদের জন্য না,
তোমরা হচ্ছে দেখবা শুনবা এইসব মজা করবা, এই করেছো টিকিট কেটে ঢোকো, টিকিট কাটছো যা বের হয়ে যাও। মজা লাগছে? হ্যাঁ মজা লাগছে। শাহরুখ খান একটা ছবি করে কত 120 কোটি টাকা নেয় রুপি বা 100 কোটি। আরেকজন শাহরুখ খান থাকলে তার সমস্যা হয়ে যেত। একটা ঈদে যদি একই সঙ্গে সালমান শাহরুখের ছবি বের হয় তাহলে দুজনেরই সমস্যা, তারা বের করে না এবং তারা চায় তুমি টিকিট কেটে তাদের পারফরমেন্স দেখো, এবং আমরা দেখিও তাই। আমরা তাদেরকে পূজা করি, তাদের একটা অটোগ্রাফ নেওয়ার জন্য। আমি অবাক হয়ে যে মানুষ এগুলো শুনতে অহংকারের মতো মনে হচ্ছে, অহংকার না, আমি এটা বলছি আত্মসম্মানের কথা। বা মানুষ কেন এরকম করে, এই আচরণটা আমি বুঝি না। একটা অটোগ্রাফ নেওয়ার জন্য, একটা সিগনেচার নেওয়ার জন্য কি না করে, অবাক ব্যাপার। তো আমরা সব ক্ষেত্রে শুধু পারফরমেন্স দেখেই যাই এবং অন্যের পারফরমেন্সের মধ্যে আমাদের জীবনটা কেটে যায়। সারা জীবন অন্যের গান শুনি, সারা জীবন অন্যের অভিনয় দেখি, অন্যের লিডারশিপ করে তাকে ফলো করি, তাকে ভাই ভাই বলি, তার তৈরি করা আইন কানুন মেনে চলি। আমরা হচ্ছি সাধারণ মানুষ, যারা বলি আমরা হচ্ছে সাধারণ মানুষ, আমাদের কোনো আত্মসম্মান বোধই নেই, আমাদের কোনো ক্রিয়েটিভিটি নাই, আমরা ট্রাই করিনি, চেষ্টাই করিনি, আমরা ধরে নিই সেটা আমার জন্য ওটা পারবো না আমি। এটা অত্যন্ত অসম্মানজনক জীবন আমি মনে করি। যে এই চিন্তাটা আমার মধ্যে আছে, এতে আমি কিছুটা দায়মুক্ত হয়েছি, যে অন্তত আমি ভাবতে পারছি যে অন্যের পারফরমেন্সের মধ্যে জীবনটা কাটানো ঠিক না। এতে নিজেকে অপমান করা হয়, অপদস্থ করা হয়। আমি অনেক দিন আগে একটা ছবি দেখেছিলাম যে একটা গাছ একটা পিচের রাস্তার মধ্যে দিয়ে বেড়ে উঠেছে, তাতে ছোট্ট একটা ফুলও হয়েছে। এটা দেখে আমি খুব অবাক হয়েছি যে প্রকৃতি আসলে কি চায় আর আমরা কি ভাবি। প্রকৃতি চায় তুমি বিকশিত হও, তাতে তোমার উপরে যদি পাথর চাপা দেওয়াও থাকে। আর আমাদের চিন্তা হচ্ছে আমরা কি করে নিজেদেরকে কোনো রকম উন্নতির চেষ্টা না করে আমরা শুধু অন্যের পারফরমেন্স দেখে থাকবো। অন্যরা করবে, অন্যরা বই লিখবে, আমরা পড়বো, অন্য আমাকে চাকরি দেবে, সেই চাকরি আমি করব, এইভাবে চলছে। অন্যরা আমাকে ভালোবাসবে, তাতে আমি খুশি হব, সবসময় অন্য কেউ পারফর্ম করবে, আমি শুধু চুপচাপ বসে থাকব। আমাদের পারফরমেন্সের ইচ্ছাই নেই, অলস, চিন্তাগতভাবে অলস। আমি মনে করি, আমি প্রার্থনা করি প্রত্যেক মানুষের মধ্যে ওই গাছটার মতো শক্তি হোক, যে উপরে পাথর চাপা দেওয়া থাকলেও সে সকল নেগেটিভিটি, সকল বাজে এরকম যে ট্যাগ লাগানো হয়, তুমি এটা পারবা না, এটা তোমার জন্য না, এগুলো তো আমি করবো, তো আমি সেরা, তুমি সেরা না, তুমি ছোট, আমি ব্রাহ্মণ তুমি শূদ্র, বা আমি কি বলা যায় সৈয়দ বংশের, তুমি অমুক বংশের, এগুলো থেকে মানুষ এইসব নেগেটিভ কথা আমরা বিশ্বাস আর না করি। আমরা প্রত্যেকে মনে করি আমরা স্রষ্টার সন্তান এবং সকল গুণ স্রষ্টা সমানভাবে দিয়েছে। কেউ চর্চা করে, কেউ করে না, কেউ নিজের মধ্যে ডুব দিয়ে খনি, সোনার খনি, হীরার খনি বের করে নিয়ে আসে, আর আমি শুধু বাইরের থেকে সেগুলো, তাদের ওই প্রাপ্তিগুলো দেখে আমি হাততালি দিই বা আফসোস করি, ওর কত কিছু আছে, আমার কিছু নাই। আমি তো নিজেকে খোঁজাখুঁজিই করলাম না, আমার 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 মনেই হয়নি যে আমার মধ্যে কিছু আছে। নিজের শরীরের মধ্যে বা ভিতরে তাকালে মাংস আর রক্ত ছাড়া কিছু বুঝি না। তো যদি নিজের জন্য একটু সময় না দিই তো কিসের খনি আর পাবো? কিছুই পাবো না। অন্যের পারফরমেন্স দেখে দেখেই জীবন শেষ হয়ে যাবে। আমি চাই প্রত্যেক মানুষের মধ্যে ওই গাছের মতো শক্তি আসুক, মনোবল আসুক, যে সকল দুর্বলতা, দুর্বল চিন্তা এবং অন্যের দুর্বলকারী কথাকে অতিক্রম করে যেন সে নিজে বিকশিত হতে পারে, যেন সে নিজেই পারফর্ম করতে পারে।